আজকের আলোচ্য বিষয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোশ্চেন, পেজ নম্বর 88। এখানে এসিকিউ প্রশ্নগুলো দেখো। প্রথমে বলছে যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় ও কে কী, অথবা প্রশ্ন যুক্তির অবয়বগুলি কী কী। যুক্তিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। দেখো, যুক্তির অবয়ব কাকে বলে? যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে বলা হয় যুক্তির অবয়ব। কেমন? এবারে যুক্তির অবয়বগুলি কি কি? তাহলে যুক্তির অবয়ব হচ্ছে হেতুবাক্য, সিদ্ধান্ত। অর্থাৎ যুক্তি যে বচনগুলি দিয়ে গঠিত হলো, কি কি বচন? এই যে হেতুবাক্য আর সিদ্ধান্ত, এই দুটো মিলে কিন্তু যুক্তি গঠিত হয়েছে। তাই হেতুবাক্য, আশ্রয় বাক্য অথবা হেতুবাক্য আর সিদ্ধান্ত, এই দুটিই হচ্ছে যুক্তির অবয়ব। আশ্রয় বাক্য যা, হেতুবাক্য তা, যুক্তিবাক্য তা। তাহলে যুক্তিবাক্য আর সিদ্ধান্ত হচ্ছে যুক্তির অবয়ব। কেমন? যুক্তির অবয়ব হেতুবাক্য ও সিদ্ধান্ত। 2 নম্বর প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য, একই বিধেয়যুক্ত দুটি নিরপেক্ষ বচন যখন গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পৃথক হয়, তখন বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বিরুদ্ধ বিরোধিতা বলা হয়। এর সম্বন্ধে যুক্ত বচনগুলি হলো এও আর ই আই। কেমন? 3 নম্বর প্রশ্ন বলছে অধীন বিপরীত বিরোধিতায় সত্য মিথ্যার নিয়মটি লেখো। অধীন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সত্য মিথ্যার নিয়ম: একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে, কিন্তু একটি বচন সত্য হলে অন্য বচনটি অনিশ্চিত হবে। অথবা প্রশ্নটি হলো সকল শিশু হয় সরল, এই বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? সকল শিশু হয় সরল বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? সকল শিশু হয় সরল, এর বিপরীত বিরোধী বচন ই বচন, কোনো শিশু নয় সরল। 4 নম্বর প্রশ্ন, আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটিকে বলা হয় আবর্তনের ব্যাপ্যতার নিয়ম। কেমন? উল্লেখ্য, এই নিয়মটি কেবল আবর্তনের নিয়ম নয়, এটি সকল প্রকার অবরোহ অনুমানের সাধারণ নিয়ম। ব্যাপ্যতা সংক্রান্ত এই নিয়ম লঙ্ঘন করলে অবরোহ অনুমান মাত্রই অবৈধ হয়ে পড়ে। তাহলে এইটুক লিখলেই হবে তোমাদের, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই হচ্ছে আবর্তনের ব্যাপ্যতার নিয়ম। কেমন? অথবা প্রশ্নটি, মানুষ দেবতা নয়, কোনো মানুষ নয় দেবতা, এর বিবর্তন এ বচন সকল মানুষ হয় অদেবতা। অথবা প্রশ্ন ছিল মানুষ কখনো দেবতা নয়। প্রশ্ন নম্বর 5, বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। পার্থ সরল অথবা বোকা। পার্থ যখন বোকা তখন পার্থ সরল হবে কি করে? এটার যুক্তিসম্মত আকার হয় পার্থ সরল অথবা বোকা, এমন হয় যে পার্থ বোকা, এমন নয় যে পার্থ সরল। যুক্তিটি অবৈধ। যুক্তিটিতে বিকল্প পরিগ্রহণ দোষ ঘটেছে, এই বিকল্প পরিগ্রহণ দোষকেই বিকল্প স্বীকারজনিত দোষ বলা হয়। তাহলে এটি একটি বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। কেমন? আরেকটি উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ ঔপন্যাসিক অথবা কবি। রবীন্দ্রনাথ যেহেতু ঔপন্যাসিক তাই তিনি কবি হতে পারেন না। রবীন্দ্রনাথ ঔপন্যাসিক অথবা কবি, রবীন্দ্রনাথ ঔপন্যাসিক, রবীন্দ্রনাথ কবি নয়। এই উদাহরণটিও বিকল্প পরিগ্রহণ দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ। কেমন? প্রশ্ন 6, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি প্রকারের বচন? আমরা এই উদাহরণ থেকে বুঝতে পারি যে বৈকল্পিক ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন। দেখো, সিদ্ধান্তটি এমন নয় যে পার্থ সরল, এটি একটি বচন। এখানে এই বচনটি কি ধরনের বচন? এটা নিরপেক্ষ বচন। কেমন? 6 অথবা প্রশ্নটি প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত উদাহরণ দাও। দেখো, প্রাকল্পিক ন্যায়ের একটি মূর্ত উদাহরণ চাইছে। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এমন হয় যে বৃষ্টি হয়েছে, এমন হয় যে মাটি ভিজেছে। তোমরা এমন হয় যে কথাটি নাও লিখতে পারো। তোমরা এভাবে লিখতে পারবে যে
যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে সুতরাং মাটি ভিজবে। এটি হচ্ছে মূর্ত উদাহরণ। কিন্তু যদি বলে আকার দাও তখন তোমরা এটা লিখবে, যদি পি তাহলে কিউ, পি সুতরাং কিউ। আকার চাহলে এটা, আর যদি দৃষ্টান্ত অথবা মূর্ত দৃষ্টান্ত চায় তাহলে এটি লিখবে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে সুতরাং মাটি ভিজেছে। কেমন? শূন্যগর্ভ শ্রেণী, অসাপ্তিক শ্রেণী বা নিশূন্য শ্রেণী। সংজ্ঞাটা এরকম দেখো, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এই শূন্যগর্ভ শ্রেণী না বলে অসাত্ত্বিক শ্রেণী বলতে পারে, নিশূন্য শ্রেণী বলতে পারে। তাহলে শূন্যগর্ভ শ্রেণীর সংজ্ঞা হচ্ছে, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে আমরা বলি হচ্ছে শূন্য শ্রেণী। কেমন? এই শূন্য শ্রেণীর উদাহরণ হলো মৎস্যকন্যা শ্রেণী, পরিশ্রেণী, আকাশকুসুম শ্রেণী, বৃত্তাকার ত্রিভুজ শ্রেণী। এগুলো হচ্ছে শূন্য শ্রেণীর উদাহরণ। কেমন? দেখো, শূন্য শ্রেণীর ভেনচিত্র এস ইজিক্যাল টু 0, এটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী, অর্থাৎ এস ইজিক্যাল টু 0 মানে শূন্য শ্রেণী। এই শূন্য শ্রেণীর একটি বৃত্ত এঁকে মাঝখানে সেট করে দিতে হবে, এটাই হচ্ছে শূন্য শ্রেণীর ভেনচিত্র। কেমন? অথবা প্রশ্নটি দিচ্ছে, বুলীয় লিপির উদ্ভাবক কে? ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত আইরিশ তর্কবিদ জর্জ বুলে, ইনি হচ্ছেন বুলীয় লিপির উদ্ভাবক। জর্জ বুলে, তার নাম অনুসারে বুলীয় ভাষ্য নামকরণ হয়। কেমন? প্রশ্ন 9, শর্ত সাপেক্ষ যৌগিক বচন কাকে বলে? যে যৌগিক বচনের সামগ্রিক শর্তমূল্য তার অঙ্গবচনগুলি শর্তমূল্যের অপেক্ষায় থাকে সেই যৌগিক বচনকে বলা হয় শর্তাপেক্ষ বচন। যে যৌগিক বচনের সামগ্রিক শর্তমূল্য তার অঙ্গবচনগুলি শর্তমূল্যের অপেক্ষায় থাকে সেই যৌগিক বচনকে বলা হয় শর্তাপেক্ষক বচন। কেমন? প্রশ্ন 10, পি মিথ্যা হলে পি ডট কিউ এর শর্তমূল্য কি? পি মিথ্যা হলে দেখো, পি ডট কিউ এর শর্তমূল্য, এখন ডটের সূত্র হচ্ছে দুটো টি থাকলে টি, দুটো টি থাকলে টি হয়, এটা ডটের সূত্র। এখন এই সূত্র অনুযায়ী যদি পি ডট কিউ এর শর্তমূল্য বের করতে হয় তাহলে পি বলে দিয়েছে আমাদের মিথ্যা, তার মানে পি এর জায়গায় এফ ধরা হয়েছে, ডট কিউ এর জায়গায় আমরা টি ধরতে পারি অথবা এফ ধরতে পারি, আমরা যেটাই ধরি না কেন ডটের সূত্র হচ্ছে দুটো টি থাকলে তবেই টি হবে। কিন্তু এখানে যেহেতু পি বলে দিয়েছে এফ, যেহেতু এখানে পি বলে দিয়েছে এফ, সুতরাং আমরা এখানে যদি টি ধরি তাহলেও এফ হবে, আবার যদি আমরা এখানে এফ ধরি তাহলেও কিন্তু এখানে এফ হবে, অর্থাৎ পি মিথ্যা হলে পি ডট কিউ এর শর্তমূল্য হবে মিথ্যা। কেমন? অথবা প্রশ্নটি, একটি শতমিথ্যা বচনাকারের দৃষ্টান্ত দাও। এই যে শত মিথ্যা, এটি শতমিথ্যা বচনাকারের উদাহরণ। এটিও শতমিথ্যা বচন আকারের একটি দৃষ্টান্ত। দেখো, এখানে দুটি টি থাকলে টি, কিন্তু দুটি টি এখানে নেই, তাই এখানে এফ, এখানে এফ। পি এর মান টি এফ, এখানে পি এর মান টি এফ বসানো হয়েছে, কিউ এর মান হচ্ছে এই যে নট পি, টিটা এফ হয়েছে, এফটা টি হয়েছে। ডটের সূত্র হচ্ছে দুটো টি থাকলে টি, কিন্তু দুটো টি এখানে নেই, এই জন্য এফ, এখানেও দুটো টি নেই, এই জন্য এফ, এটি এই জন্যে শতমিথ্যা। কেমন? 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? তথাকথিত আরোহ অনুমান কাকে বলে? দেখো, তথাকথিত আরোহ অনুমান, যে সকল আরোহ অনুমানের আকৃতি অনেকটা আরোহের মতো অথচ যাদের মধ্যে আরোহ অনুমানের বৈশিষ্ট্য উপস্থিত থাকে না তাদেরকে তথাকথিত আরোহ অনুমান বলে। কেমন? 12 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? দেখো, এখানে আকারগত ভিত্তি, আকারগত আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নিয়ম। কেমন? এই সঙ্গে বস্তুগত ভিত্তিটাও তোমরা দেখে রাখো, বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। আকারগত ভিত্তি প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ, আর বস্তুগত ভিত্তি হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণ। পরের প্রশ্ন বলছে, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দাও।
অথবার প্রশ্নটি অপূর্ণ গণনামূলক আরোহের দৃষ্টান্ত। এখানে দেখো অবৈজ্ঞানিক যেটা সেটাই হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ বা সেটাই হচ্ছে লৌকিক আরোহ অনুমান। এখানে উদাহরণ দিয়েছে অবাধ অভিজ্ঞতায় আমরা আজ পর্যন্ত যত রাজহাঁস দেখেছি তার সবগুলি সাদা। আজ পর্যন্ত সাদা ভিন্ন অন্য কোনো রাজহাঁস দেখিনি, সুতরাং সকল রাজহাঁস হয় সাদা। আরেকটি উদাহরণ, অবাধ অভিজ্ঞতায় যত কাক দেখেছি তাদের সবগুলির রং কালো। আজ পর্যন্ত কালো ভিন্ন অন্য কোনো কাক দেখিনি, তাই সকল কাক হয় কালো। এগুলো হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের দৃষ্টান্ত। কেমন? আরোহ অনুমানের দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ, একটি লিখবে, ১ নম্বর লিখবে সামান্যীকরণ, আর আরেকটা লিখবে হচ্ছে সিদ্ধান্তে আশ্রয় বাক্য সাক্ষ্য প্রমাণকে অতিক্রম করা। এ দুটি লক্ষণ লিখবে, সিদ্ধান্তে আশ্রয় বাক্যের সাক্ষ্য প্রমাণকে অতিক্রম করা, আর একটা লিখবে হচ্ছে সামান্যীকরণ। কেমন? ২ নম্বর প্রশ্নটি হচ্ছে একজন এককারণবাদী সমর্থকের নাম লিখো। দেখো একজন এককারণবাদী, আই এম কপি হচ্ছে এককারণবাদের সমর্থক। কেমন? ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে কারণের পরিমাণগত লক্ষণ কি, অথবা পর্যাপ্ত সত্যের একটি উদাহরণ দাও। পরিমাণগত দিক থেকে কারণ হলো কার্যের সমান, অর্থাৎ কারণ ইজিক্যাল টু কার্য। কেমন? দেখো পর্যাপ্ত সত্যের উদাহরণ, বৃষ্টি হওয়া হলো মাটি ভেজার কারণ, বিষপান করা হলো মৃত্যু ঘটার পর্যাপ্ত সত্য। কেমন? শেষ প্রশ্ন, শর্ত কাকে বলে? দেখো শর্ত কি? শর্ত হলো কারণের এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টি করার পক্ষে একান্ত প্রয়োজনীয়। কেমন?